আজ যোগের জন্য রাস্তা, কিন্তু নামাজের জন্য নয়। পশ্চিমবঙ্গের এই বিতর্ক কেন এত বড় হয়ে উঠল, শেষ পর্যন্ত শুনলে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে উঠবে। ভাবতে পারেন, একজন মন্ত্রী যিনি সংবিধানের ওপর হাত রেখে শপথ নিয়েছিলেন, সেই মন্ত্রী আজ কোটি কোটি নাগরিকের ধর্মীয় অধিকারকে পদদলিত করে বলে বসলেন, নামাজ পড়তে চাইলে পাকিস্তানে যাও। এবং এবার তার পরিণতি হলো জেলে যাওয়া। কি হয়েছিল সেদিন? গোটা পশ্চিমবঙ্গ আগুন হয়ে গেল। কেন আদালতে নিজে এগিয়ে এসে কঠোর পদক্ষেপ নিলেন? আজকের এই পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হলে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। ঘটনা শুরু পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন থেকেই। বিজেপির নেতা এবং রাজ্যমন্ত্রী দিলীপ ঘোষ এমন একটি বক্তব্য করলেন, যা প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার বক্তব্য ছিল, এই দেশে মুসলিম নামাজ পড়ার অধিকার নেই। নামাজ পড়তে চাইলে বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যেতে হবে। বক্তব্যটি সামনে আসার পর থেকে বিতর্কের আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এখানে সামনে আসে ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ। এই অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের নিজের ধর্ম পালন, ধর্মীয় আচরণ এবং প্রচারের স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে। সমালোচকদের বক্তব্য ছিল, একজন ব্যক্তি যখন সংবিধানের নামে শপথ নিয়ে মন্ত্রী হন, তখন সেই সংবিধানের মৌলিক অধিকারের বিরোধিতা করা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং সাংবিধানিক মূল্যবোধকে নিয়েও বড় প্রশ্ন তুলে দেয়। এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। অসংখ্য মানুষ ক্ষোভ প্রকাশ করেন। শুধু মুসলিম সম্প্রদায় নয়, বিভিন্ন ধর্মের নাগরিকও এই মন্তব্য সমালোচনা করেন। অনেকের মতে, আজ যদি একটি সম্প্রদায়ের ধর্মীয় অধিকার নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে ভবিষ্যতে অন্য সম্প্রদায়ের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। সে আশঙ্কা থেকে প্রতিবাদের সুর আরো জোরালো হতে পারে। এরপর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে রাজপথেও ছড়িয়ে যায়। বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়। আইনজীবীদের একাংশ জানান, বিষয়টি আদালত পর্যন্ত নিয়ে যাওয়া উচিত। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারাও কড়া ভাষায় সমালোচনা করেন। তাদের বক্তব্য ছিল, সংবিধানের শপথ নেওয়ার পর যদি কেউ সেই সংবিধানের মৌলিক নীতিকেই অস্বীকার করেন, তাহলে সেটা অত্যন্ত গুরুতর বিষয়। একজন প্রবীণ আইনজীবী প্রশ্ন তোলেন, একজন মন্ত্রী কিভাবে ঠিক করে দিতে পারে যে কোন নাগরিক কোথায় থাকবে, কোথায় যাবে? অন্য আরেকজনের মন্তব্য করেন, আগের সংবিধান ভালোভাবে পড়ে তারপর এমন বক্তব্য দেওয়া উচিত। এর মধ্যে আরো একটি বিষয় নতুন করে বিতর্কের জন্ম দেয়। অভিযোগ ওঠে, পশ্চিমবঙ্গের রেড রোডের ঈদের নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অনেকেই সেটি মেনে নেন, কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একই রেড রোড কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়। এই দুই সিদ্ধান্তের তুলনা টেনে সামাজিক মাধ্যমে অসংখ্য প্রশ্ন ওঠে। সমালোচকদের দাবি, যদি জনস্বার্থের কারণে একটি ধর্মীয় কর্মসূচির অনুমতি না দেওয়া হয়, তাহলে অন্য একটি কর্মসূচির জন্য দীর্ঘ সময় রাস্তা বন্ধ রাখার যৌক্তিকতা কি? এই প্রশ্ন থেকে দ্বিচারিতার অভিযোগ আরো জোরালো হতে থাকে। অনেকের মত ছিল, যদি উদ্দেশ্য শুধুই যোগ ব্যায়ামের আয়োজন হয়, তাহলে ময়দানের মতো বড় খোলা জায়গায় সেটি আয়োজন করা যেত। সেখানে সাধারণ মানুষের চলাচলেও সমস্যা হতো না। তবে সমালোচকদের অভিযোগ, এই সিদ্ধান্তের পেছনে অন্য উদ্দেশ্য কাজ করছে। যদিও এই বিষয়ে সরকার পক্ষের অবস্থান ছিল ভিন্ন, তবুও বিতর্ক থামেনি। এরপর আলোচনায় আসে নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির প্রসঙ্গ। বিরোধীদের অভিযোগ, রান্নার গ্যাসের দাম কমানোর প্রতিশ্রুতি বাস্তবে পূরণ হয়নি। জ্বালানি তেলের দাম নিয়েও একই অভিযোগ তোলা হয়েছে। হকারদের উচ্ছেদের বিরোধিতা করার প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা ভান্ডারের বিভিন্ন শর্ত নিয়েও সমালোচনা করা হয়। দাবি করা হয়, নানা প্রশাসনিক জটিলতার কারণে বহু মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে লজিক্যাল ডিসক্রেপেন্সি দেখিয়ে বিপুল সংখ্যক মানুষকে তার নাম তালিকা থেকে বাদ পড়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। দুর্নীতির ইস্যুতে তীব্র সমালোচনা উঠে আসে। বিরোধীদের বক্তব্য ছিল, যাদের বিরুদ্ধে আগে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, পরবর্তীতে তারা রাজনৈতিক সমীকরণের বদলের পর ক্ষমতাসীন জোটের অংশ হয়ে যান। এই প্রসঙ্গে অজিত পারোয়ারের নামও আলোচনায় আসে। সমালোচকদের দাবি, রাজনৈতিক সুবিধার জন্য নীতিগত অবস্থান পরিবর্তন করা হয়েছে। এদিকে দিলীপ ঘোষকে ঘিরে আরো কিছু পুরনো বিতর্ক নতুন করে সামনে আসছে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বানান ভুল নিয়ে সমালোচনা হয়। পাশাপাশি অতীতের করোনার মহামারীর সময় গোমূত্র এবং গোবর নিয়ে দেওয়া তার মন্তব্যের আরো আলোচনায় ফিরে আসে। বিরোধীদের দাবি ছিল, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এমন বক্তব্য কখনোই প্রত্যাশিত নয়। সবশেষে ঘটনা প্রবাহ সবচেয়ে আলোচিত অধ্যায়টির সামনে আসে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত,
উস্কানিমূলক বক্তব্য বা অনলাইন কার্যক্রমকে কেন্দ্র করে প্রচলিত সাইবার আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তী বিষয়টি আদালতের বিচারক প্রক্রিয়ায় প্রবেশ করলে তা নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়। আদালতের বিভিন্ন আদেশ, তদন্তের অগ্রগতি এবং আইনি প্রক্রিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং আইন বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত দেখা যায়। আইন বিশেষজ্ঞদের একটি অংশের মতে গণতান্ত্রিক রাষ্ট্রের যে কোনো অভিযোগের চূড়ান্ত মূল্যায়ন আদালতের মাধ্যমে হওয়া উচিত। তাদের মতে আইন প্রশাসনের মূল ভিত্তি হলো কোনো ব্যক্তি তার রাজনৈতিক পরিচয়, জনপ্রিয়তা বা সামাজিক অবস্থান নির্বিশেষেই প্রচলিত আইন অনুযায়ী বিচারক প্রক্রিয়ার মুখোমুখি হবেন এবং আদালতের সিদ্ধান্তই হবে চূড়ান্ত বিবেচ্য বিষয়। অন্যদিকে নাগরিক বিষয় নিয়ে কাজ করা কিছু পর্যবেক্ষক মনে করেন মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় সংবেদনশীলতা এবং জনশৃঙ্খলা রক্ষার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখাই সবসময় রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এদিকে এই ঘটনাকে ঘিরে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনায় উঠে আসে। বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি অংশ অভিযোগ করে যে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলবল, জোট পরিবর্তন এবং নেতৃত্ব পুনর্বিন্যাসের প্রবণতা বেড়েছে। তারা দাবি করেন রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পর অনেক নেতাকে নতুন রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে দেখা গেছে। অন্যদিকে ক্ষমতাসীন পক্ষে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানায় গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মত পরিবর্তন বা দল পরিবর্তন কোনো অস্বাভাবিক বিষয় নয় এবং প্রতিটি ঘটনার নিজস্ব রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বিতর্ক প্রায় একটি নির্দিষ্ট ঘটনাকে ছড়িয়ে বৃহত্তর সাংবিধানিক এবং রাজনৈতিক প্রশ্নের জন্ম দেয়। ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা এবং আইন প্রয়োগ এসব বিষয়ে একসঙ্গে সামনে এলে জনপরিসরে স্বাভাবিকভাবেই বিস্তৃত আলোচনা তৈরি হয়। ফলে একটি মামলার আইনি দিকের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক প্রভাবও সমান গুরুত্ব পায়। সংবিধান বিশেষজ্ঞদের মতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বক্তব্য সাধারণ নাগরিকের বক্তব্যের তুলনায় অধিক গুরুত্ব বহন করে, কারণ তাদের মন্তব্য অনেক সময় জনমত, রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক সম্প্রীতির ওপর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে তারা মনে করিয়ে দেয় গণতান্ত্রিক রাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হলেও সেই স্বাধীনতার প্রয়োগ বিদ্যমান আইন ও সাংবিধানিক কাঠামোর মধ্যে হতে হয়। সব মিলিয়ে বলা যায় এই ঘটনাটি এখন শুধু আইনি মামলা বা রাজনৈতিক বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক জবাবদিহিতায় চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে একই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন, এই বিতর্ক ভবিষ্যতের আইন, রাজনৈতিক ও গণতান্ত্রিক চর্চা নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবেই বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।